দিয়া ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। দিয়া ঘুমিয়ে যেতে ওর মা পাশের ঘরে শুতে চলে যায়। দিয়া, এই দিয়া, ওঠ ঘুম থেকে। কি হলো, শুনতে পাচ্ছিস না? ওই পুতুলটা আমার। তুই কেন আমার পুতুল নিয়েছিস? তাড়াতাড়ি ওটা আমায় ফেরত দে, দে বলছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে। এটা তো দিয়ার গলা। কি হয়েছে মা, আমায় বল, কি হয়েছে? আর এই পুতুলটাকে নিচে ফেলে দিয়েছ কেন? আমি ওকে নিচে ফেলিনি মা, ও নিজে নিজেই ওখানে চলে গেছে। আমি যখন ঘুমোচ্ছিলাম, কেউ আমার পুতুলটা নিতে এসেছিল আর বলছিল যে এই পুতুলটা নাকি আমার না, এটা নাকি ওর পুতুল। এটা তো তোমারই পুতুল, অন্য কারো কেন হবে মা? কেউ তোমার পুতুল নেবে না। তুমি হয়তো খারাপ স্বপ্ন দেখেছ। নাও, এখন ঘুমিয়ে যাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওই দিন রাতের ঘটনাটাকে দিয়ার ভুলভাল স্বপ্ন ভেবে ওর মা ব্যাপারটাকে গুরুত্ব দেয় না। কিন্তু পরের দিন রাতেও দিয়ার সাথে সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে। দিয়া, এই দিয়া, তোকে কাল কি বলেছিলাম ভুলে গিয়েছিস? তুই আবার আমার পুতুলে হাত দিয়েছিস। ওই পুতুল তোমার না, মা বলেছে এটা আমারই পুতুল। মা তোকে মিথ্যে বলেছে। ওই পুতুল আমারই, অর্থাৎ মিনির ছিল আর মিনিরই থাকবে। তাই এরপর যদি আর কোনোদিন তোকে আমার পুতুলে হাত দিতে দেখি, তাহলে ওই দিন আমার থেকে খারাপ কেউ হবে না। পুতুলটা এখানে কিভাবে এলো? আমি তো কাল রাতে এটাকে দিয়ার পাশে রেখে দিয়ে গেলাম। হতে পারে দিয়া হয়তো রেখে দিয়েছে। দিয়া, ওঠ মা, স্কুলে যেতে হবে। উঠছি। জানো মা, কাল আবার ওই মেয়েটা এসেছিল আমার পুতুল নিতে, আর ওর কি যেন একটা নামও বলেছিল। কি নাম বলেছিল? ওটা তো মনে নেই, তবে যাওয়ার সময় আমাকে এটা বলল যে আমি যদি আর কখনো ওর পুতুলে হাত দিই তাহলে ও ভীষণ রেগে যাবে। এরকম কিছুই হবে না মা, চল তোকে তাড়াতাড়ি তৈরি করে দিই। কোথায় আমার দিয়া মা? সে কি প্রস্তুত স্কুলে যাওয়ার জন্য? হ্যাঁ বাবা, আমি একদম প্রস্তুত। তাহলে আমরা বেরোই দিয়া। কিন্তু দিয়ার প্রতি তার বাবা মায়ের এই ভালোবাসা ওই মেয়েটির আত্মা কিছুতেই মেনে নিতে পারছিল না। আর ওই দিন রাতে। শুভরাত্রি দিয়া মা। শুভরাত্রি। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো দেখি। তুই আবার আমার পুতুলে হাত দিলে দিয়া? এবার দেখ আমি তোর কি করতে পারি। কে তুমি? এখানে কিভাবে এলে? এক্ষুনি এখান থেকে চলে যাও। মা, মা। চিৎকার করে কোনো লাভ নেই, তোর আওয়াজ এই ঘরের বাইরে যাবে না। তুই প্রথমে আমার মা বাবাকে আমার থেকে কেড়ে নিলি, তারপর আমার এই ঘরটাও, আর এখন আমার প্রতিটা জিনিসের ওপরই তোর নজর। আমি কেন তোমার মা বাবাকে তোমার থেকে কেড়ে নেব? আমার তো বাবা মা আছে। ওরা তোর বাবা মা না, ওরা আমার বাবা মা, আর আমি ওদের ছোট্ট মিনি। ওরা ওদের মিনিকে ছাড়া কাউকে ভালোবাসতো না, কিন্তু যেদিন থেকে তুই এই বাড়িতে এসেছিস সেদিন থেকে ওরা তোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমার কথা তো আর কারো মনেই নেই, কিন্তু এরপর আর আমি এটা হতে দেব না, তোকেও আমি মেরে ফেলবো। এই বলে সে সজোরে দুহাত দিয়ে দিয়ার গলা চেপে ধরে, আর দিয়া কোনো মতে তার হাত ছাড়িয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে মা মা বলে বাইরে ছুটে পালায়।
দিয়া, কি হয়েছে তোর? আমায় বল, তোর গলায় এই দাগ কিভাবে হলো? ও আমাকে মেরে ফেলবে মা, ও আমাকে মেরে ফেলবে। কে তোমায় মেরে ফেলবে মা? কেন বলছো তুমি এমন? ওকে আমি আজই প্রথম দেখেছি বাবা। ওর চোখ দুটো লাল আর চোখ দুটো থেকে রক্ত পড়ছে। ওর নাম মিমি। ও বলছে আমি নাকি ওর কাছ থেকে তোমাদেরকে কেড়ে নিয়েছি আর ওর সমস্ত জিনিসও নিয়ে নিয়েছি। ও আমাকে মেরে ফেলবে বাবা, ও আমাকে মেরে ফেলবে। ও এখনো ওই ঘরেই আছে, ওইখানে দাঁড়িয়ে। আমার সোনা মা, চুপ কর, তুই কাঁদিস না। তোর মা তোর কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না। তুমি একবার ওই ঘরে গিয়ে দেখো তো। ওই ঘরে কেউ কোথাও নেই। দিয়াকে তার বাবা মা মিনির ব্যাপারে কখনো কিছু জানায়নি, তাই ওই ঘরে কেউ না থাকলেও দিয়ার মুখে মিনির নাম শুনে ওদের আর এটা বুঝতে বাকি ছিল না যে মিনি চলে গেলেও ওর আত্মা এই বাড়িতেই রয়েছে। আর সকালেই ওরা এক গুরুজির কাছে যায় আর কয়েকদিনে দিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো গুরুজিকে বলতে থাকে। সবই শুনলাম, কিন্তু আপনারা আমাকে এটা বলুন যে ওই মিনি নামের মেয়েটিকে কি আপনারা কোনোভাবে চেনেন? না। তুমি চুপ করো নীলিমা। ওনাকে মিথ্যে বললে আমরা দিয়াকে বাঁচাতে পারবো না। দিয়ার প্রাণ রক্ষার্থে আমাদের সমস্ত সত্যি ওনাকে জানাতে হবে। কিছু মাস আগে। আর খেতে পারছি না মা, আমার পেট ভরে গেছে। সব খেতে পারবি। স্কুলে গিয়ে যদি খিদে পায় তখন কিন্তু তোর মা গিয়ে খাইয়ে দিয়ে আসতে পারবে না। আগে তবে ওই কবিতাটা বলো, তাহলে আমি খেয়ে নেব। আচ্ছা আচ্ছা, তাই শোনাচ্ছি, তাও তুই খেয়ে নে মা। বিস্কুট, দুধ আর সাথে চিনি। কে খাবে? কে খাবে? আমি মিনি। কইরে মিনি, রেডি হয়েছিস মা? চল তাড়াতাড়ি, তোকে স্কুলে ছেড়ে আমি বাজারে যাব। আর নীলিমা, আমার জন্য আজ রান্না করো না, আমি স্কুলে খেয়ে নেব। আমাদের স্কুলের একজন শিক্ষকের কাল বিবাহ বার্ষিকী ছিল, সেই উপলক্ষে উনি সমস্ত শিক্ষকদের আজ খাওয়াচ্ছেন। আচ্ছা। আর মিনি, তুমি কিন্তু স্কুলে একদম দুষ্টুমি করবে না। আচ্ছা। চলো চলো এখন। মা, আসছি। সাবধানে যাও। বাবা, তোমার এই সাইকেলটাতে তুমি কখনো কাউকে চড়াবে না। আমি চাই এটাতে শুধু আমিই বসবো। তুমি চাইলে মাকে মাঝে মধ্যে চড়াতেই পারো, কিন্তু আর কাউকে না। কথা দাও তবে যে কখনো এটাতে কেউ বসবে না। আচ্ছা বাবা, আচ্ছা, নে কথা দিলাম। মিনি কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। ওষুধটা খাইয়েছিলে? হ্যাঁ, খাইয়েছি। দিনের পর দিন মেয়ের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আর আমি মা হয়ে বসে বসে তা দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। এইভাবে ভেঙে পড়ো না নীলিমা। মিনির চিকিৎসার কোনো ত্রুটি আমরা রাখিনি। এর পরেও যেখানে যেখানে ওকে নিয়ে যেতে হয় আমি নিয়ে যাব। আমার শেষ বিন্দু পর্যন্ত আমি চেষ্টা করে যাব। তুমি নিজেকে শক্ত করো নীলিমা। এই অবস্থায় তোমার শক্ত থাকাটা খুব জরুরি। নিজের মেয়ে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, এটা জানার পর কিভাবে নিজেকে শক্ত রাখবো বলতে পারো? সবই বুঝি নীলিমা। বুকে যতটা পাথর নিয়ে তুমি আছো, আমিও ঠিক ততটাই বহন করছি। কিন্তু এই লড়াইটা যে আমাদের জারি রাখতেই হবে। তুমি একটু ঘুমাও নীলিমা, তুমি একটু ঘুমাও। এরকম দিনের পর দিন রাত জেগে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। আর ঘুম? ঘুম তো আমার থেকে ওই দিনই ছুটি নিয়ে নিয়েছে যেদিন ডাক্তার বলল আমার মিনি ক্যান্সারে আক্রান্ত। বিস্কুট, দুধ আর সাথে চিনি। কে খাবে? কে খাবে? আমার মিনি। মিনির বাবা মা সমস্ত চেষ্টা করেও মিনিকে বাঁচাতে পারেনি, আর মিনির মৃত্যুটা নীলিমা কোনোভাবেই সহ্য করতে না পেরে সে কিছুটা পাগলের মতো হয়ে যায়।
মিনির সবচেয়ে পছন্দের পুতুলটাকে ও মিনি ভেবে সারাদিন ওটার সাথে কথা বলতে থাকে। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি অনন্তবাবু। এই অবস্থায় আপনাকে কি ধরনের সান্ত্বনা দেওয়া উচিত হবে তা আমার জানা নেই, কিন্তু তারপরেও বলছি আপনি এভাবে ভেঙে পড়বেন না। এই সময় আপনাকেই তো বৌদির পাশে দাঁড়াতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে। তাকে আর কি সান্ত্বনা দেব নীলরতন বাবু? সে তো পাগলে প্রতিপন্ন হয়েছে। মেয়ের পুতুলকে মেয়ে ভেবে তার সাথে সারাদিন কথা বলে চলেছে। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রস্তাব দিতে পারি? মনে করব কেন, আপনি বলুন। আমি একটা সংস্থার কথা জানি যেখানে অনাথ শিশুদের এনে রাখা হয়, আর যদি কোনো দম্পতি চায় তো ওখান থেকে বাচ্চা দত্তক নিতে পারে। তাই আমি বলছিলাম, আপনি যদি এই বিষয়টা একবার ভেবে দেখেন, তাহলে হয়তো মিনির জায়গাটা সে নিতে পারত। আর হতেও পারে দিন যেতে যেতে বৌদিও সব ভুলে ওই মেয়েকে আপন করে নিতে পারত। কথাটা আপনি একেবারে ফেলে দেওয়ার মতন কিছু বলেননি, কিন্তু নীলিমা যদি এই প্রস্তাব মেনে না নেয়? আচ্ছা, আমি বাড়ি গিয়ে ব্যাপারটা একটু ভেবে দেখে কাল আপনাকে জানাচ্ছি। আর নীলরতন বাবুর কথা মতো আমরা দিয়াকে একটা সংস্থা থেকে দত্তক নিই। দিয়া বাড়িতে আসার পর থেকে নীলিমাও আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসে, আর আমরা সবকিছু ভোলার চেষ্টা করে দিয়াকে নিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করি। কিন্তু হঠাৎই এই সব ঘটতে শুরু করে। বুঝতে পেরেছি, মিনির আত্মা ফিরে এসেছে, কারণ ওর প্রিয় পুতুলটা আপনাদের বাড়িতে রয়েছে, যেটা ও ফেরত নিতে এসেছে। আপনি এক কাজ করুন, আজ ঠিক রাত 2:30টার সময় ওর সমাধির পাশে ওই পুতুলটাকে মাটির নিচে চাপা দিয়ে আসুন। আর আমি আশা করছি ওই পুতুলটা পেয়ে গেলে ও হয়তো আর কখনো দিয়ার ক্ষতি করার চেষ্টা করবে না। এটা করলে আমার দিয়ার ওপর থেকে সমস্ত বিপদ সরে যাবে তো গুরুজি? আমার এত বছরের গণনা তো তাই বলছে। এরপর ওরা বাড়ি চলে আসে, আর গুরুজির কথা মতো অনন্ত রাত্রিবেলা গিয়ে ওই পুতুলটার সমাধি দিয়ে আসে। তারপর থেকে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। দিয়া, এই দিয়া, দেখ আমি মিনি। ওঠ, আমার সাথে খেলতে যাবি? আমার খুব ভয় করছে। কেন তুমি আবার এসেছো? এক্ষুনি চলে যাও। আমি কোথাও যাব না তোমার সাথে। তুমি পচা, তুমি আমাকে মারতে চাও। আমি তোকে মারব না, চল বরং দুজনে খেলে আসি। আর পরের দিন সকালে দিয়ার বাবা মা তাদের বাড়ির পিছনের বাগান থেকে আহত অবস্থায় দিয়াকে উদ্ধার করে। একইভাবে তার সারা শরীরে গলায় আঁচড়ের দাগ, আর প্রচণ্ড জ্বরে দিয়ার শরীর উত্তপ্ত লোহার মতো হয়ে যাচ্ছিল। আমি এই অবস্থায় দিয়াকে ছেড়ে যেতে পারবো না। তুমি এক্ষুনি একবার ওই গুরুজির কাছে যাও আর ওনাকে সবকিছু বলো। আমার এত বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা আমি আগে কখনো শুনিনি। আমি আপনাকে যা করতে বলেছিলাম তা যদি আপনি ঠিকঠাক করে থাকেন, তাহলে তো এমন ঘটনা ঘটার কথা না। আমিও কিছু বুঝতে পারছি না। আপনি যে কোনো উপায় আমার মেয়েকে বাঁচান গুরুজি, আপনি ওকে বাঁচান। শান্ত হও, শান্ত হও, আমাকে ভাবতে দাও। আচ্ছা, একটা কথা বলো তো, ওই পুতুলের মতোই আরো কি কিছু জিনিস তোমার বাড়িতে আছে যা মিনির পছন্দের ছিল? না, মিনির আর কোনো কিছুই আমাদের বাড়িতে নেই, কারণ ওর সমস্ত জামাকাপড়, জুতো, খেলনা আমরা ওই সমাধিতেই দিয়ে দিয়েছিলাম। ওর মা শুধু ওই পুতুলটা নিজের কাছে রেখে দিয়েছিল, কিন্তু আপনি বলাতে আমি ওটাও গিয়ে ওর সমাধির পাশে দিয়ে এসেছি। আচ্ছা, তুমি বাড়ি যাও, আমাকে একটু ব্যাপারটা ভাবতে দাও। আর মিনির কোনো জিনিসের ব্যাপারে যদি কিছু মনে পড়ে তৎক্ষণাৎ আমাকে জানাবে। আর হ্যাঁ, আমি যতক্ষণ না এর কিছু ব্যবস্থা নিতে পারছি ততক্ষণ তোমরা সব সময় দিয়ার সাথে সাথে থাকার চেষ্টা করবে। তুমি ভালো করে ঘরের প্রত্যেকটা কোণা দেখেছো তো? মিনির কোনো কিছু আর নেই তো এখানে? কিচ্ছু নেই, আমি পুরো ঘর দেখেছি। গুরুজি কি বললেন, সবকিছু ঠিক হয়ে যাবে তো?
উনি বারবার বলছিলেন যে মিনির পছন্দের কিছু জিনিস এখনোই বাড়িতে থেকে গেছে কিনা। কিন্তু ওর কোনো জিনিসই তো আর এই বাড়িতে নেই। স্মৃতিটুকু হিসেবে ওই পুতুলটা রেখেছিলাম, তাও তো। সেটাই তো বুঝতে পারছি না গো। যাই হোক, গুরুজি কিছু বিধান না দেওয়া অবধি তুমি সব সময় দিয়ার সাথে সাথে থাকবে। আর ওকে এখন স্কুলেও পাঠানোর দরকার নেই। আমি কাল ওর স্কুলে গিয়ে কথা বলে নেব। আমি শুতে গেলাম। এই বলে অনন্ত নিজের ঘরে চলে আসে শোয়ার জন্য, কিন্তু মিনির পুরনো স্মৃতি আর দিয়ার জীবন সংশয়ের ভয় তাকে ঘুমাতে দেয় না। প্রায় পুরো রাত জেগে কাটিয়ে দেওয়ার পর হঠাৎ ভোরের দিকে তাকেই বলা মিনির একটা কথা তার মনে পড়ে। আমাকে এক্ষুনি গুরুজির কাছে যেতে হবে। গুরুজি, আপনাকে ভোরবেলা বিরক্তি করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য আপনার কাছে ছুটে এসেছি। আমি কোনোভাবেই বিরক্তি হইনি। তুমি বলো কি বলতে চাও। একবার মিনিকে স্কুলে ছাড়তে যাওয়ার পথে সে আমায় বলেছিল, বাবা, তোমার এই সাইকেলটাতে তুমি কখনো কাউকে চড়াবে না। আমি চাই এটাতে শুধু আমিই বসবো। তুমি চাইলে মাকে মাঝে মধ্যে চড়াতেই পারো, কিন্তু আর কাউকে না। কথা দাও তবে যে কখনো এটাতে কেউ বসবে না। আচ্ছা বাবা, আচ্ছা, নে, কথা দিলাম। আর আজ ভোরে আমার হঠাৎই এই কথা মনে পড়ায় আমি সাথে সাথে আপনার কাছে এসেছি। এটাই কারণ ওর বারবার ফিরে আসার। আর এটাও কিছুতেই মেনে নিতে পারছে না যে দিয়াও ওই সাইকেলে চড়ছে। বাড়ি যান, আর ঠিক একইভাবে আগেরবার পুতুলের মতোই ওই সাইকেলটাও ওর সমাধির পাশে দিয়ে আসুন। আমার পূর্ণ বিশ্বাস এরপর হয়তো মিনি আর কখনো ওই বাড়িতে আসবে না, আর শেষে বাড়িতে একটা পুজো করিয়ে নেবেন। এরপর অনন্ত বাড়ি চলে আসে, আর রাত্রিবেলা মিনির সমাধির পাশে গিয়ে ওই সাইকেলটা মাটি খুঁড়ে তার মধ্যে রেখে মাটি চাপা দিয়ে দেয়। এমন সময় বাড়িতে নীলিমা দেখতে পায়। টাটা মা, এলাম আমি চিরকালের জন্য। মিনি, আমার মিনি, আমার মিনি। চুপ করো মা, কেঁদো না। দেখো, কেউ নেই ওখানে। আর এরপর থেকে মিনি আর কখনো ফিরে আসে না।